দেখো তোমাদের মধ্যে অনেকেই যে কাজটা প্রথম লাইনে ভুল করবা সেটা হচ্ছে তোমরা ভাববা যে আচ্ছা এই পাশেও তো আর এর সাথে এ গুণ আছে, এই পাশে সি এর সাথে এ গুণ আছে। ছোটবেলা থেকে দেখেছি দুই পাশে জিনিস থাকলে কাটাকাটি করা যায়, তাহলে এ এবং এ কেটে দিব, কেটে দেওয়ার পর আর সমান সমান সি লিখে দিব, ম্যাথ শেষ। আরে ফাইন, আর এর মান যদি সি এর সমান হয়ে যায় তাহলে সি যেটা এটাই তাহলে আর, তাহলে আর এর সাথে এখন করবো কি, আর এর সাথে এ কে ডট গুণ করে দেবো, ম্যাথ শেষ। এটাই মনে হয় ভাইয়া বলতে চাচ্ছিল যে সবচেয়ে শর্ট মেথড মনে হয় এটাই। বাট এই কাজটা যারা করবা তারা আসলে ভেক্টর সম্পর্কে কিছু জানে, দুইটা ভেক্টর ক্রস গুণ করলে তাদের মান যদি শূন্য হয় তার মানে তারা অবশ্যই সমান্তরাল ভেক্টর। আমি কি বলতে পারি না যে এই লাইনটা, এইটা লাইন হিসেবে আমি যদি বাংলায় বলি সেটা আমি বলতে পারি যে এ ও বি মাইনাস সি, টোটাল যে ভেক্টরটা আছে বি মাইনাস সিটাও তো একটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা ভেক্টর, তাহলে এ ও বি মাইনাস সি পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল ভেক্টর। এটা মাথায় রাখবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো বুয়েটেক্স আইআইটি সিরিজের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমাদের চ্যাপ্টার হচ্ছে ভেক্টর এবং প্রবলেম নাম্বার 3। এর আগে আমরা দুইটা প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি। 3 নম্বর প্রবলেমে আজকে আমরা একটা ইকুয়েশন রিলেটেড একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নটা হচ্ছে যেই মেইন এক্সাম 2021 সালে এসেছিল। ঠিক আছে, তো প্রশ্নটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। তো চলো প্রশ্নটা একবার পড়ে নিব, আমি পড়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা এখানে আমি লিখে দিয়েছি, দেখো বলা আছে লেট এ একটা ভেক্টর দেয়া, বি আরেকটা ভেক্টর দেয়া এবং সি যদি আরেকটা ভেক্টর দেয়া থাকে, তিনটা ভেক্টরের তোমাকে ভ্যালু দেয়া আছে, ভেক্টর আকারে মান দেয়া আছে, এবং বি 3 গিভেন ভেক্টরস ইফ আর ইজ এ ভেক্টর সাচ দ্যাট, যদি আর অপর একটা ভেক্টর হয়, এবিসি বাদেও আরেকটা ভেক্টরের কথা বলা আছে যেটা হচ্ছে আর, আর যদি অপর একটা ভেক্টর হয় যাতে করে সেটা এই রিলেশন দুইটা মেনে চলে। দুটো রিলেশন কি, যে আর এর সাথে যদি আমি এ কে ক্রস গুণ করি, আর এর সাথে যদি তুমি এ কে ক্রস গুণ করো এবং সি এর সাথে এ কে যদি আমি ক্রস গুণ করি তাহলে এইটা ইকুয়াল হয়ে যাবে, এটা একটা শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে আর এর সাথে যদি আমি বি ভেক্টরটাকে ডট গুণ করি তাহলে সেটা শূন্য হয়ে যাবে। তাহলে এই দুইটা শর্ত এবং এই এ বি সি এর মানের উপর ভিত্তি করে আমাকে বের করতে হবে যে আর এর সাথে যদি আমি এ ভেক্টরটা ডট গুণ করতাম তাহলে তার মান কত হতো, এটা বের করো। তো এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, তোমাদের মাথায় অনেকেরই হয়তো বা সলিউশন করার জন্য কি কি করা যেতে পারে সেটা মাথায় এসে গেছে। তো আমি এই সিরিজে সবসময় বলি যে প্রশ্নটা সমাধান দেখার আগে প্রথমে তোমরা নিজে একবার চেষ্টা করো, নিজে চেষ্টা করার পর দেখো যে তোমাদের আনসারটা কি আসছে। সো আমি একটু পিছনে সরে যাই যাতে করে তুমি কোয়েশ্চেনটা দেখতে পারো। তো নিজে প্রথমে হচ্ছে প্রশ্নটা একটু চেষ্টা করো প্রথমত, তারপর ভিডিওটা পজ করে করার পরে দেন আমার ভিডিওটা দেখে তুমি আনসার মেলানোর চেষ্টা করো যে তোমার আনসারটা মিলেছে কিনা, এবং তোমার যে অ্যাপ্রোচটা ছিল প্রবলেম সলভ করার ক্ষেত্রে তার সাথে আমার অ্যাপ্রোচের কি কোনো মিল আছে কিনা, নাকি তুমি অন্য অ্যাপ্রোচে করেছো। যদি করো খুবই ফাইন, বাট আমার অ্যাপ্রোচে করলে কি সুবিধা হতো সেটাও তুমি কিন্তু চাইলে বুঝতে পারবা। দেখো, তো চলো আমরা হচ্ছে এই প্রবলেমটার এখন সমাধান করার চেষ্টা করবো। তার আগে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের একটু আপডেট দিতে চাই তোমাদেরকে। যে জানো যে অলরেডি তো আমরা কিন্তু 31শে আগস্ট 2025 এই তারিখে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছি। অলরেডি আমরা কিন্তু ভেক্টর যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের মধ্যে যদি কথা বলি, ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমরা যদি রুটিন দেখো আমাদের ওয়েবসাইটে www.proborton.org, এই ওয়েবসাইটে যদি ভিজিট করো তাহলে আমাদের হচ্ছে রুটিনটা দেখতে পাবে যে আমরা কবে থেকে এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো অলরেডি কিন্তু ভেক্টর যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে তো আপলোড করে দেওয়া হয়ে গেছে, প্লাস আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানেও কিন্তু আপলোড করে দিয়েছি। এর পাশাপাশি শুধুমাত্র ফিজিক্স না, পাশাপাশি কিন্তু মুরসালিন ভাইয়া তোমাদের ম্যাথের জন্য ক্লাস নিচ্ছেন সরলরেখার উপরে। বর্তমানে সরলরেখাটা চলছে, ভেক্টর অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। তো সরলরেখা চলছে, তো তোমরা যারা এখনো এনরোল করোনি তারা কিন্তু আমাদের সাথে যোগদান করার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আমাদের সাথে তোমরা কনসাল্ট করতে পারো এই নম্বরে। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও তাহলে আমাদের কেউ না কেউ প্রতিনিধি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে দিবে। তো চলো আজকের ভিডিওতে আমরা চলে যাবো। তো প্রশ্নটা আমি তোমাদের অনেকের সুবিধার্থে, অনেকের কমপ্লেন ছিল কেন আমি বাংলায় প্রশ্নগুলো দিচ্ছি না। আমি জানি না কেন বাংলায় দরকার ছিল, বাট যাই হোক, যেহেতু অনেকে তোমরা বলেছো এই কারণে আমি অনেকের সুবিধার্থে বাংলায় প্রশ্নটা লিখেছি। তো ইংলিশে তো একবার পড়লামই, এটাকে যদি বাংলা আমি তর্জমা করি তাহলে কোয়েশ্চেনটা দাঁড়ায় মোটামুটি এরকম যে এ একটা ভেক্টর i + 2j - k, এটা একটা ভেক্টর। বি হচ্ছে আরেকটা ভেক্টর i - j, সি অপর আরেকটা ভেক্টর সেটা হচ্ছে i - j - k। এই তিনটা ভেক্টর দেয়া আছে। তো আর হচ্ছে এই তিনটা বাদেও অপর আরেকটা ভেক্টরের কথা বলা, যেখানে আর এর সাথে এ ক্রস গুণ করলে এবং সি এর সাথে এ ক্রস গুণ করলে যেই দুইটা ভ্যালু পাওয়া যাবে, যে দুইটা ভেক্টর পাওয়া যাবে, এই দুইটা ভেক্টর যদি পরস্পর ইকুয়াল হয় এবং আর ডট বি এটা যদি হচ্ছে 0 হয় তাহলে আমাকে বের করতে হবে আর ডট এ এর মান। দেখো, তোমরা চাইলে বিভিন্ন মেথডে এই প্রবলেমটাকে সলভ করতে পারো, বাট যেহেতু আমাদের হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে একটা টাইমের একটা কনস্ট্রেন্ট আছে, যে তুমি চাইলেই হচ্ছে একটা ম্যাথের পিছনে অনেক সময় ব্যয় করতে পারবে না। তো এই কারণে বেটার হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল কোনো হচ্ছে পথ আছে কিনা যে যেটার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। দেখো, একটা মেথড আমি জাস্ট মুখে মুখে বলবো কিভাবে করা যায়, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো যে আসলে মিলছে কিনা। বাট ওটা লেংদি হবে, অনেক খুবই লেংদি একটা প্রসেস হবে। করা যাবে না বলছি না, করা যাবে। তো মেথড 1 যদি আমি বলি যে কোন মেথডে তুমি করতে পারো চাইলে, মেথড 1। তো প্রথম যে মেথডটা হতে পারে, যেহেতু আমাকে বলেছে এখানে এবিসি সবই দেয়া আছে, এবিসি দেয়া আছে, শুধুমাত্র আর একটা ভেক্টর দেয়া নাই,
তো আরটাকে আমি কল্পনা করে নিই, কল্পনা সেটা হচ্ছে ধরে নিব আমি যে ধরি আর সমান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। এটা আমি ধরে নিব, এটা ধরে নিব। এটা ধরে নেওয়ার পরে হচ্ছে আমি আমার যে এখানে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো ফুলফিল করার চেষ্টা করবো। কিভাবে? এটা ধরে নেওয়ার পর প্রথমে হচ্ছে আর এর সাথে এ কে ক্রস গুণ করবো, আর এর সাথে এ কে ক্রস গুণ করবো, একটা ভ্যালু বের হবে, কিছু একটা ভ্যালু বের হবে। এই আর এক্স আর ওয়াই আর জেড আকারেই থাকবে, কিন্তু আর এর সাথে ক্রস গুণ করবো। দেন একই রকম ভাবে আর এর সাথে আমি হচ্ছে সরি সি এর সাথে এ কে ক্রস গুণ করবো, সি এর সাথে এ কে ক্রস গুণ করবো, করে একটা মান বের করবো, মান বের হবে। দেন হচ্ছে এই দুটা যেহেতু সমান বলে দেওয়া আছে ইকুয়াল, তাহলে এই দুটো সমান থেকে আমাদের হচ্ছে একটা রিলেশন আসবে। সেই রিলেশনগুলোকে আমি আলাদা করে আই জে কে সহগগুলোকে সমীকৃত করে আমি আলাদা আলাদা হবে এই সবগুলোকে হচ্ছে বাছাই করে রেখে দিব যে আর এক্স আর ওয়াই আই আর জেড এর যে ভ্যালুগুলো সেটা কিভাবে হচ্ছে রিলেটেড, সেই রিলেশনটা আমরা হচ্ছে বের করতে পারবো। এরপর হচ্ছে আর ডট বি দেয়া আছে, তাহলে আমি আর ডট বি এই যে দুইটা ভেক্টর আর এর সাথে হচ্ছে এই বি ভেক্টর যেটা আছে তার ডট গুণ করব, ডট গুণ করে একটা মান বের করব, কিছু একটা মান বের হবে। মান বের করার পরে এই সবগুলো যতগুলো ইকুয়েশন তোমার আসবে সেই সবগুলো ইকুয়েশনকে আমি সমাধান করব। সমাধান সমাধান করলে হচ্ছে তোমার আর যে ভেক্টরটা আর এক্স আর ওয়াই আর জেড আশা করি সবগুলো পেয়ে যাবে। পেয়ে গেলে তুমি আর তোমার ভেক্টরটা তৈরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ আর ভেক্টরটা তুমি জানো হয়ে গেছে। তাহলে এই সমীকরণগুলো সমাধান করার পর আর ভেক্টরটা যদি তুমি পেয়ে যাও একবার, পাওয়ার পরে বাকি তো ঝামেলা নাই, কারণ এ ভেক্টর তোমার আগে থেকে জানা ছিল। আর ভেক্টর তুমি পেয়ে গেলে তাহলে আর ডট এ তুমি তো ফাইনালি তুমি বের করতে পারবে তখন যে ওকে তাহলে আর এর সাথে যদি এ ডট গুণ করি তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাবে। দেখো প্রসেসটা দেখেই বোঝাচ্ছে কত লেংদি একটা প্রসেস, লেংদি প্রসেস। এই মেথড 1টা হচ্ছে লেংদি মেথড। তো এটা অবশ্যই 2-3 মিনিটের আন্ডারে করার মতো কোনো একটা জিনিস না, কারণ ক্রস গুণ এবং ডট গুণ করতে করতেই এবং ইকুয়েশন সলভ করতে করতেই পাগল হয়ে যাবে। করা যাবে না বলছি না, বাট একটু হচ্ছে হেডেক হবে। এর থেকেও ফাস্ট পসিবল মেথড আছে যেটা তুমি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা সলভ করতে পারবে। তো আমরা আসলে মেথড 1 দিয়ে এই প্রবলেমটাকে সলভ করব না, বরং আমি মেথড 2 দিয়ে প্রবলেমটাকে সলভ করব। তো আমার স্ট্র্যাটেজি হবে এই মেথড 2টা, এবং এটা শেখানোর জন্যই অ্যাকচুয়ালি আমি এই প্রবলেমটাকে সিলেক্ট করেছি আজকে তোমাদের জন্য। ঠিক আছে, দেখো মেথড 2 হচ্ছে শর্ট মেথড, যেটা অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথের জন্য খুবই কার্যকরী। বাট এই শর্ট মেথড বোঝার আগে আমাকে আসলে কিছু কনসেপ্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো চলো আমি ম্যাথটা একটা একটা করে স্টার্ট করি। স্টার্ট করতে করতে যেই জায়গায় আমার কনসেপ্ট দরকার হবে আমরা হচ্ছে পরের পেজে সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করে ফেলবো। প্রথম দেখো এ বি সি দেয়া আছে, ফাইন, কোনো সমস্যা নেই। আমাকে প্রথম যে রিলেশনটা দেয়া আছে আর ক্রস এ ইকুয়ালস টু সি ক্রস এ, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে এখান থেকে কোনো কিছু আউটপুট হিসেবে বের করে নিয়ে আসা যায় কিনা। তো আমি প্রথমে কাজ করবো কি, ওই ইকুয়েশনটাকে হচ্ছে লিখবো, যে সমীকরণটা ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে যে আর ক্রস এ, আর ক্রস এ ইকুয়ালস টু সি ক্রস এ, সি ক্রস এ। দেখো তোমাদের মধ্যে অনেকেই যেই কাজটা প্রথম লাইনে ভুল করবা সেটা হচ্ছে তোমরা ভাববা যে আচ্ছা এই পাশেও তো আর এর সাথে এ গুণ আছে, এ পাশে সি এর সাথে এ গুণ আছে। ছোটবেলা থেকে দেখেছি দুই পাশে জিনিস থাকলে কাটাকাটি করা যায়, তাহলে এ এবং এ কেটে দিব, কেটে দেওয়ার পর আর সমান সমান সি লিখে দিব, ম্যাথ শেষ। আরে ফাইন, আর এর মান যদি সি এর সমান হয়ে যায় তাহলে সি যেটা এটাই তাহলে আর, তাহলে আর এর সাথে এখন করব কি, আর এর সাথে এ কে ডট গুণ করে দেবো, ম্যাথ শেষ। এটাই মনে হয় ভাইয়া বলতে চাচ্ছিল যে সবচেয়ে শর্ট মেথড মনে হয় এটাই। বাট এই কাজটা যারা করবা তারা আসলে ভেক্টর সম্পর্কে কিছুই জানে না। সরি, মানে খুব হার্শ ভাবে বললাম, কারণ এই দুইটা জিনিসকে এইভাবে কাটা যায় না। কারণ তোমাকে বুঝতে হবে যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে সেটা কি মিনিং করে, এর মিনিংটা কি সেটা আমাকে বুঝতে হবে। এই জিনিসটা বোঝার আগে, কেন কাটা যায় না এই জিনিসটা বোঝার আগে আমরা একটু কনসেপ্ট বিল্ড আপ করি। চলো প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে কেন তুমি এই টাইপের একটা ইকুয়েশন থেকে একই ভেক্টরগুলোকে উভয় পাশ থেকে কেটে দিতে পারবে না, কেটে দিতে রিলেশনটা বা সমস্যাটা কি হচ্ছে চলো এটা দেখি। কনসেপ্ট 1 সেটা হচ্ছে, মনে করো আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে এ ক্রস বি এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে এ ক্রস সি, অর্থাৎ একই ভেক্টর এ একবার বি এর সাথে হচ্ছে ক্রস গুণ, একবার হচ্ছে সি এর সাথে ক্রস গুণ। এই কনসেপ্টের কিন্তু ম্যাথের সাথে কোনো রিলেশন নাই, মাথায় রাখবা ম্যাথের সাথে কোনো রিলেশন নেই, আমি জাস্ট বোঝানোর খাতিরে বলছি। ধরি এমন একটা তোমার কাছে রিলেশন দেওয়া আছে যেখানে এ একটা ভেক্টরকে বি এবং সি এর সাথে ক্রস গুণ করলে সেটা ইকুয়াল দুইটা ভেক্টর পাওয়া যায়। ইকুয়াল ভেক্টর মানে কি জানো? ইকুয়াল ভেক্টর মানে হচ্ছে যদি দুইটা ভেক্টর মান এবং দিকে একই রকম আচরণ করে তাহলে দুইটাকে ইকুয়াল ভেক্টর বলি। তাহলে এ ক্রস বি এটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে, এ ক্রস সি সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। যদি দুইটা ভেক্টর রাশিকে ক্রস গুণ করলে সেম মান পাওয়া যায়, তার মানে সেম জিনিস পাওয়া যায়, তাহলে সেটাকে আমি ইকুয়াল আকারে লিখতে পারি। বাট এর মানে এই না যে একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টরের ক্রস গুণ করলে সবসময় যে হচ্ছে তোমার এ এ কেটে দিয়ে বি আর সি সমানই হতে ব্যাপারটা সেরকম না। সমান না হলেও ক্রস গুণফল মান সেম হতে পারে। সেটা কিভাবে হতে পারে একটু খেয়াল করো। এখানে দেখো যেই
জিনিসটা এখানে আসছে, তুমি যদি এই সমান এই টোটাল পার্টটাকে সমানের বিষয়ে ট্রান্সফার করো, কি আসে? এটা আসে হচ্ছে a ক্রস b মাইনাস a ক্রস c। তো তোমরা যারা হচ্ছে ভেক্টরের মেইন বিধিগুলো জানো, যে বিনিময় সূত্র মেনে চলে কিনা, তারপর হচ্ছে আরো কিছু সূত্র আছে, বন্টন সূত্র আছে, এই টাইপের সূত্রগুলোর মধ্যে একটা আছে, দেখো যে কখনো যদি এই টাইপের ভেক্টর দুইটা আমি এইভাবে দেখতে পাই এবং একই টাইপের ভেক্টর যদি এইভাবে ক্রস গুণ আকারে থাকে, তো তুমি চাইলে এখানে যেই ভেক্টরটা এখানে একই সেটাকে কমন নিয়ে আলাদা রাখতে পারো। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে তোমাকে এইভাবেই লিখতে হবে। যেহেতু আমি এখানে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে সামনে আছে, তাই কমন নেওয়ার সময় এটাকে সামনেই রাখতে হবে, তুমি এভাবে কখনো লিখতে পারবে না। এটা আমি জাস্ট সাইডে লিখে দিই যে এই জিনিসটা কিন্তু ভুল, এটা লেখা যাবে বাট এভাবে লেখার দরকার নেই, এভাবে লেখার দরকার নেই। যেহেতু তুমি একসাথে নিচ্ছ, কমন নেওয়ার সময় যদিও এখানে 0 আছে, সমস্যা না, খুব একটা ইস্যু না, বাট কখনো যদি কমন নাও, যেটা আগে আছে সেটাকে সেটাকে তোমাকে হচ্ছে আগেই লিখতে হবে ক্রস গুণ করার সময়। কারণ আমরা জানি যে ক্রস গুণের ক্ষেত্রে যে রুলটা ফলো হয় যে তারা বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ a এর সাথে b যদি আমি ক্রস গুণ করি, সেটা যে ভ্যালু আসে b এর সাথে a ক্রস গুণলে সেটা কিন্তু উল্টা ভ্যালু দেয়। মান আকারে সেম থাকতে পারে বাট দিকটা কিন্তু টোটাল 180 ডিগ্রি অ্যাপার্টে কাজ করে, অর্থাৎ একটা একটা বিপরীত হয়ে যায়। তাহলে তুমি এই জিনিসটাকে বলতে পারো। এখন খেয়াল করো তো, এখানে দেখে মনে হচ্ছে না যে a ভেক্টরের সাথে যদি আমি b মাইনাস c অপর একটা ভেক্টরের ক্রস গুণ করি তাহলে তার মানটা শূন্য আসছে? এটা মানে কি মিন করে? এটা মানে কি মিন করে? দুইটা ভেক্টরকে যদি হচ্ছে ক্রস গুণ করা হয় তাহলে তার মান যদি শূন্য আসে, তাহলে আমরা একটা জিনিস ভেক্টর চ্যাপ্টারে পড়েছি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে তাদের মান যদি শূন্য হয়, তার মানে তারা অবশ্যই সমান্তরাল ভেক্টর। আমি কি বলতে পারি না যে এই লাইনটা, এইটা লাইন হিসেবে আমি যদি বাংলায় বলি, সেটা আমি বলতে পারি যে a ও b মাইনাস c, টোটাল যে ভেক্টরটা আছে b মাইনাস c, এটাও তো একটা ভেক্টর, a হচ্ছে আরেকটা ভেক্টর, তাহলে a ও b মাইনাস c পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল ভেক্টর। এটা মাথা রাখবা। দেখো, তার মানে এটা মিন করছে না যখন একটা সমীকরণ এভাবে দেয়া আছে, এটার মানে এটা মিনিং না যে এ এ কেটে দিয়ে তুমি বলে দিবা বি এবং সি ভেক্টর পরস্পর সমান, না। এটা মানে এটা মিন করছে যে এ ভেক্টর এবং বি থেকে যদি আমি সি ভেক্টরকে বিয়োগ করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে তারা পরস্পর সমান্তরাল ভেক্টর। এটার মিনিং হচ্ছে এটা। এই কারণে কখনোই এইভাবে যদি ক্রস গুণ আকারে কোনো ইকুয়েশন দেয়া থাকে, তুমি চাইলেই এ এবং এ কেটে দিতে পারবে না। কেটে দিতে খুবই ভুল হয়ে যাবে, কিন্তু এটা আসলে কারেক্ট ওয়ে না। কারেক্ট ওয়ে হচ্ছে এটাকে সমানের ভিতরে ট্রান্সফার করো, ট্রান্সফার করে এই হিসাবে লিখো এটাকে, তাহলে আমি বলতে পারবো আচ্ছা তাহলে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। তো একটা তো বুঝতে পারলাম যে ক্রস গুণ আকারে যদি একটা ভেক্টর তোমার ইকুয়াল হয় দুই পাশে, তাহলে আমি এভাবে বলতে পারি। এখন আমি চলে যাবো কনসেপ্ট 2 তে। সেকেন্ড কনসেপ্ট আমাদের দরকার এখন। এর এই লাইনটা থেকে আমি কি বুঝবো, আর এখান থেকে আর কি লিখতে পারি? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল বুঝলাম, বাট দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় সেটাকে রিপ্রেজেন্ট করার আরেকটা সুন্দর ওয়ে আছে। সেই ওয়েটা কি একটু খেয়াল করো। মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে এটা, আর একটা ভেক্টর হচ্ছে তোমার এটা, দুইটাই পরস্পর সমান্তরাল এবং দুই ভেক্টরটাকে আমি এদের মতোই নামকরণ করছি, যে একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি মাইনাস সি ভেক্টর। আমি ধরে নিয়েছি এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি মাইনাস সি ভেক্টর। তো দুইটা ভেক্টর, এবং আমি এই রিলেশন থেকেই বুঝতে পারলাম যেহেতু দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য, তার মানে অবশ্যই এরা পরস্পর সমান্তরাল ভেক্টর। তাহলে এদের যে চিত্রটা দেখতে অনেকটা এই টাইপের হওয়া উচিত। ঠিক আছে, এই টাইপের হওয়া উচিত। এখন দেখো, যদি এ ভেক্টর এবং বি মাইনাস সি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে এদেরকে আরেকটা ফরম্যাটে লেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু তাদের দিকটা সেম, তার মানে একটাকে যদি আমি আরেকটা রূপে প্রকাশ করতে চাই তাহলে এভাবে প্রকাশ করতে পারবো। সেটা কি? যে বি মাইনাস সি ভেক্টরের যে মানটা পাবো আমি, বি মাইনাস সি যে ভেক্টরটা পাবো, সরি মান না, যে ভেক্টরটা পাবো, এটা এ ভেক্টরের যে দিক তারই সমান, শুধুমাত্র এদের মানটা আলাদা হতে পারে। তাহলে মানটা কতটুকু আলাদা আমি ধরে নিলাম হচ্ছে এম পরিমাণ আলাদা। দেখো বুঝছো কিনা? এটার মানেটা হচ্ছে যে বি মাইনাস সি ভেক্টরের যেদিকে কাজ করে এ ভেক্টরও সেদিক বরাবর কাজ করে, তার মানে দিকটা তাদের সেম। তার মানে এদের বি মাইনাস সিতে আই জে কে এর যে উপাংশগুলো আসবে সেগুলো সবগুলোকে যদি আমি কমন নিই, কমন নিয়ে হচ্ছে আই জে কে এর উপাংশ যেটা হবে, এ ভেক্টর যেটা পাবো আমি সেটা যদি আই জে কে উপাংশগুলো আসে সেটা হচ্ছে কমন নিলে একই টাইপের একক ভেক্টর পাওয়া যাবে। এর মানে আমি উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো দুইটা ভেক্টর আছে 2i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 8k ধরলাম, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর আমি কল্পনা করলাম হচ্ছে i প্লাস 2j প্লাস তোমার 4k। দেখো তো, এই ভেক্টর থেকে তুমি যদি 2টাকে কমন নিয়ে নাও, 2টাকে কমন নিয়ে নাও, তাহলে এটা এটা আসবে i প্লাস 2j প্লাস 4k। অনেকটা কি উপরের ভেক্টরটার মতো না? তুমি এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আপাতত কল্পনা করো যে এই ভেক্টরটা হচ্ছে তোমার b মাইনাস সি ভেক্টর আসলো, সাপোজ এটা হচ্ছে b মাইনাস সি ভেক্টরের মান, আর এই ভেক্টরটাকে আপাতত কল্পনা করো হচ্ছে a ভেক্টর।
দেখো তো এই দুইটা ভেক্টর যে পরস্পর সমান্তরাল এটা কি আমরা জানি? কারণ পরস্পর সমান্তরাল হওয়ার জন্য আমাদের একটা জিনিস জানা আছে যে তাদের সহগের অনুপাতগুলো সেম হয়। দেখো তো 2/1 2/1 2, পরেরটা হচ্ছে 4/2 2, পরেরটা হচ্ছে 8/4 2। তার মানে অবশ্যই এই দুইটা ভেক্টর যে আমি এক্সাম্পলটা দিয়েছি এটা দুইটা ভেক্টর আসলে পরস্পর সমান্তরাল। তাহলে এটাকে যদি তুমি b - c কল্পনা করো, নিচের ভেক্টরটাকে যদি তুমি হচ্ছে a ভেক্টর কল্পনা করো, তাহলে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এখান থেকে যখন আমি 2 কে কমন নিচ্ছি তখন 2 কে কমন নেওয়ার পরে এই ভেক্টরটা দেখতে হুবহু এই ভেক্টরটার মতো না? তার মানে এটা সমান আমি বলতে পারি অ্যাকচুয়ালি 2 ইনটু a ভেক্টর। তার মানে দেখো b - c যে ভেক্টরটা আছে, b - c যে ভেক্টরটা আছে সেটা সমান আমি বলতে পারি 2a ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টরকে অপর ভেক্টরের সমান আকারে লেখা যায়, সাথে একটা কোনো জিনিস গুণ থাকতেও পারে নাও থাকতে পারে, মানে ওয়ানও গুণ থাকতে পারে। যদি একবারে পিওরলি সমান হয়ে যায় b - c এর যে মানটা সেটা যদি a এর একেবারেই সমান হয়ে যেত তাহলে এখানে জাস্ট ওয়ান আসতো, অর্থাৎ b - c সমান a চলে আসতো, সমান হয়ে যেত। বাট সমান্তরাল মানে কি মিন করে যে হ্যাঁ দুইটার দিকটা একই রকম, i প্লাস জে প্লাস কে সেম ডিরেকশনে হবে, শুধুমাত্র এদের যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা হচ্ছে যে একটা আরেকটার মানের n গুণ হতে পারে। তাহলে এই জিনিসটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে যদি আমার দুইটা ভেক্টর এইভাবে সমান্তরাল আকারে থাকে তাহলে একটা ভেক্টরকে অপর ভেক্টরের সাথে m গুণ বা সামথিং গুণ আকারে আমি সমান আকারে লিখতে পারি। আমার টার্গেট হচ্ছে কোনোভাবে যদি m এর ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু আমি বের করতে পারবো b - c এবং a এর মধ্যে অ্যাকচুয়াল রিলেশনটা কি। সেটাই আমরা ফলো করব এই কনসেপ্ট 1 এবং কনসেপ্ট 2 এর উপর ভিত্তি করে। আমরা হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা আছে আমার এখানে সেই ইকুয়েশনটাকে একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো কি আসে। একই রকম ভাবে আমি যদি হচ্ছে এই ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আসবে r ক্রস a মাইনাস c ক্রস a ইকুয়ালস টু 0। একটু মাথায় ভালো মতো দেখো এই এটা কিন্তু একেবারে ডান সাইডে আছে, দুইটারই ডান সাইডে আছে। যদি না থাকতো, একটাতে ডানে একটাতে যদি বামে থাকতো তাহলে আমি যেটা করতাম এটাকে উল্টা দিতাম, উল্টায় দিয়ে দুইটাকে হয় বামে অথবা দুইটাকে ডানে নিয়ে আসতাম, ঠিক আছে? উল্টে দিলে কি হয়, যদি আমি c ক্রস a কে উল্টিয়ে দেই তাহলে a ক্রস c হয়ে যাবে, মাঝখান চিহ্ন কিন্তু প্লাস হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, যদি এরকম টাইপের কখনো হয় তাহলে তোমাকে এই জিনিসটা করতে হবে। তো যেহেতু দুইটাই হচ্ছে পিছনে, কমন নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবো যে r - c টাকে সামনে লিখবো, r - c টাকে সামনে লিখবো এবং এটাকে হচ্ছে পিছনে লিখবো। এটা লিখার রুল। 0 থাকার কারণে তুমি যদি উল্টাও লেখো খুব একটা ইস্যু হবে না এখন, কারণ এই পাশে 0 আছে। বাট 0 যদি না থাকতো, 1 থাকতো, 2 থাকতো তাহলে কোনো সমস্যা হতো। তো যেটা আগে আছে সেটাকে আগেই লিখতে হবে, যেটা পরে আছে সেটাকে কিন্তু পরে লিখতে হবে। এখন এই যে সমীকরণটা আসলো এই সমীকরণটা এখানে আমরা একটু ব্যাখ্যা করি এবং এই অ্যানালাইসিসটা করার জন্য আমরা হচ্ছে পরের মেথডটাকে ফলো করব, যেটা আমি লিখেছিলাম একটু আগে, যে যদি এই টাইপের ফরম্যাটে থাকে তাহলে এইটাকে তুমি আসলে এইভাবে লিখতে পারবা যে একটা ভেক্টর সমান অপর ভেক্টর ইনটু m, এই টাইপের। তো আমি এইভাবে লিখবো। এখন দেখো যে আমার এই যে ভেক্টরটা আছে, অর্থাৎ আমি বলতে পারি তাহলে ঠিক আছে, তাহলে r এবং c, r - c এবং হচ্ছে a ভেক্টর এটা অ্যাকচুয়ালি পরস্পর সমান্তরাল ভেক্টর, এটা আমরা বুঝতে পারলাম। তো এটা বোঝার পরে আমি তাহলে লিখতে পারি যে r - c যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা a ভেক্টরের সামথিং গুণ থাকবে, আকারে থাকবে। তো এই জিনিসটা, এই রিলেশনটা ডিরেক্ট কিন্তু তোমার কাছে দেয়া ছিল না, বাট এই রিলেশনটা হচ্ছে আমরা ওই প্রথম সমীকরণ থেকে বের করতে পারলাম এবং বের করার কারণে আমার প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। এর কারণ আমাকে এখন দেওয়া আছে কি কি ভ্যালু, দেখো একটা ইকুয়েশন দেওয়া ছিল, সেই ইকুয়েশন থেকে আমি একটা শর্ত বের করলাম। এই শর্তটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে প্রথম শর্তটাকে ইউজ করব, সরি দ্বিতীয় শর্তটাকে ইউজ করব, করে হচ্ছে একটা ভ্যালু বের করা, জেনারেট করার চেষ্টা করব। সেই ভ্যালুটা হচ্ছে এই m এর ভ্যালুটা, যে মিসিং ভ্যালুটা আমি কল্পনা করছি যে r - c ভেক্টরটা a ভেক্টরের সামথিং গুণ হবে, এই মিসিং এই m ভ্যালুটার মান কত। তাহলে এক কাজ করব, আমি দ্বিতীয় যে শর্তটা আছে এই শর্তটার মতো করে এই ভেক্টরটাকে বানানোর চেষ্টা করব। তো দ্বিতীয় শর্তের মতো যদি বানানোর চেষ্টা করি, দ্বিতীয় শর্ত দেখো কি দেওয়া আছে যে r এর সাথে যদি আমি b ভেক্টরকে ডট গুণ করি তাহলে কিছু একটা মান পাওয়া যাবে। এখন এইখানে b বলে কিছু নাই, তাহলে আমি উভয় পক্ষকে তুমি চাইলেই যে কোনো ভেক্টর দিয়ে ক্রস বা ডট গুণ করতে পারো, কিন্তু যে কোনো একটা ইকুয়েশনকে অপর যে কোনো ভেক্টর দ্বারা ডট কিংবা ক্রস গুণ করা যায়। ডট গুণের ক্ষেত্রে সমস্যা হয় না যে তুমি কোন জায়গায় ডট করছো, আর ডট এ লিখছো নাকি এ ডট আর লিখছো, এটা ম্যাটার করে না, কারণ এটা বিনিময় সূত্র মেনে চলে, দুই ক্ষেত্রে সেম ভ্যালু তুমি পাবা। বাট ক্রস গুণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি তুমি আর ক্রস এ করো তাহলে যেই জায়গায় ক্রস করছো প্রত্যেকবারই তোমাকে এটাকে পরেই লিখতে হবে। যদি আর এর পরে তুমি এ লিখো তাহলে প্রত্যেকটা রাশিতেই কিন্তু এটাকে পরে পরে লিখতে হবে। বাট তুমি যদি এ ক্রস আর লিখো তাহলে এটা যেহেতু তুমি আর এর আগে লিখছো, তাহলে এই কারণে প্রত্যেক লাইনে প্রত্যেকটা ভ্যালুর সামনেই কিন্তু এটাকে আগে আগে লিখতে হবে। তো যেহেতু আর এর সাথে বি হচ্ছে তোমার ডট গুণ আকারে চেয়েছে, তাহলে আমি হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার উভয় পক্ষকে হচ্ছে বি যে ভেক্টরটা আছে সেই ভেক্টর দ্বারা ডট গুণ করতে পারি। তো সেখান থেকে আমি বলতে পারি আচ্ছা তাহলে এই ভেক্টরটাকে আমি
এই আর মাইনাস সি এই ভেক্টরটা যেটা আছে তার সাথে বি কে ডট গুণ করবো। আমি বললাম যে ডট গুণ করার ক্ষেত্রে ম্যাটার করে না, তুমি বিটাকে আগে লিখতে পারো পরে লিখতে পারো, বাট যেহেতু এখানে আর ডট বি লেখা আছে আমি ওর মতো করে তোমাদেরকে বোঝাতে চাই, সাজাতে চাই। এই জন্য এই পক্ষে হচ্ছে বি দ্বারা ডট গুণ করলাম এবং এই পাশে হচ্ছে এম এ ছিল, এই পক্ষকেও হচ্ছে আমি বি দ্বারা ডট গুণ করলাম। এই সেম সমীকরণ লিখেছি, জাস্ট উভয় পক্ষকে বি যে ভেক্টরটা আছে এই বি ভেক্টর দ্বারা ডট গুণ করেছি। এখন দেখো ডট গুণ লিখার পরে আমার কাজ হচ্ছে এটাকে হচ্ছে একটু বিস্তৃত করা, এটাকে বন্টন সূত্র বলা হয়। বন্টন সূত্র কি, যদি একটার সাথে আরেকটা ভেক্টর গুণ আকারে থাকে তাহলে সেটাকে তুমি আলাদা আলাদাভাবে গুণ করে দাও। তাহলে এটা আমি লিখতে পারি এইভাবে আর ডট বি মাইনাস সি ডট বি ইকুয়ালস টু এম ইন্টু এ ডট বি। এটাকে চাইলে তুমি ব্র্যাকেট আকারে লিখতে পারো, লিখা না লেখা খুব একটা ম্যাটার করে না, সুবিধার জন্য লিখছি। এখন দেখো এক এক করে আমার হচ্ছে ভ্যালুগুলো একটু জেনারেট করতে হবে, যেহেতু আমার আগে থেকেই এ বি সি তিনটা ভেক্টরের মান নন, তো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বের করতে পারবো চাইলে। দেখো আরেকটা জিনিস কি, আর ডট বি সমান অলরেডি বলা আছে শূন্য, আমি এক কাজ করবো তাহলে ডিরেক্ট এখানে জিরো লিখে দেবো, কারণ এই ভ্যালুটা আমার নন এবং এই ভ্যালুটা নন বলেই তো আমি কাজটা করলাম, অভিপক্ষকে বি দ্বারা ডট গুণ করলাম। এখন দেখো আর কি সি ডট বি, সি ডট বি এর মানটা কত, সি এর সাথে যদি তুমি বি কে ডট গুণ করো, একটু মনে মনে করিয়ে দেখো তো, সি ডট বি তাহলে ওয়ান এর আই এর সাথে আই ডট গুণ করলে হবে ওয়ান, মাইনাস জে এর সাথে মাইনাস জে ডট গুণ করলে হবে আবার প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু হয়ে যাবে টু। এতটুকু তো করতে পারো তাই না? তাহলে সি এর সাথে বি ডট গুণ করলে আমি টু পাবো, সো মাইনাস টু আমি লিখে দিলাম এখানে ইকুয়ালস টু এম, এটা আমরা জানি না এম, আর এবং এ এর সাথে ডট যদি বি এর ডট গুণ করি কি আসবে দেখো তো, এর সাথে বি ডট গুণ করলে হবে আই এর সাথে আই, সো এটা আসবে তোমার ওয়ান, টু এর সাথে মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এখানে আসছে মাইনাস টু আর এখানে আসছে হচ্ছে এম ইন্টু মাইনাস ওয়ান, তাহলে আমি যদি হচ্ছে মাইনাস ওয়ানটাকে ভাগ করে দিই কি আসবে, প্লাস টু আসবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি এম এর ভ্যালুটা অ্যাকচুয়ালি প্লাস টু। এইটাই হচ্ছে আমার বের করার টার্গেট ছিল। তো আমি যে উদাহরণটা দিয়েছিলাম কাকতালীয়ভাবে সেটাই মিলে গেছে। উদাহরণটা দিয়েছিলাম যে আমি হচ্ছে বি মাইনাস সি সমান টু ইন্টু সামথিং হবে, টু এসেছে, সবসময় টু আসতে ব্যাপারটা সেরকম না, এটা নেগেটিভ আসতে পারে, পজিটিভ যে কোনো সংখ্যা আসতে পারে, এটা হচ্ছে তোমার ভগ্নাংশ আসতে পারে। যদি ভগ্নাংশ আসে তাহলে বুঝতে হবে যে বি মাইনাস সি যে ভেক্টরটা, আমি এখানে দেখো বি মাইনাস সি ইকুয়ালস টু টু এসেছে, সেই হিসেবে চিত্রটা কিন্তু উল্টা হয়েছে আমার তাই না, যে বি মাইনাস সি ভেক্টরটা বড় হওয়া উচিত। তাহলে এক কাজ করি এই ভেক্টরটাকে একটু বড় করে দিই তোমাদের জন্য বোঝার ক্ষেত্রে। যদি বি মাইনাস সি ইকুয়ালস টু টু এ আসে তার মানে বুঝতে হবে বি মাইনাস সি ভেক্টরটা এর থেকে বড়। যদি হচ্ছে এখানে অর্ধেক আসে, হাফ আসে, তার মানে বুঝতে হবে বি মাইনাস সিটা এর অর্ধেক, মান আকারে অর্ধেক, ঠিক আছে, হাফ, দিকটা সেম। এবং এখানে যদি মাইনাস চিহ্ন আসে তার মানে বুঝতে হবে দুইটা প্যারালাল, ঠিক আছে, বাট দুইটা দিকটা উল্টা, প্যারালাল লাইন আর কি, দুইটা প্যারালাল লাইন একটা একটা দিক তো উল্টা হতে পারে না, সেরকম যদি মাইনাস আসে তাহলে সেটাও হতে পারে। তো প্লাস হোক মাইনাস হোক এবং ভগ্নাংশ হোক যে কোনো ভ্যালু আসতে পারে, বাট তিনটা ভ্যালু তিন রকম জিনিসকে নির্দেশ করে। ওকে, এখন দেখো তাহলে এই দুইটা কনসেপ্টের উপর বেস করে এবং হচ্ছে প্রথম যে শর্তটা আছে সেই শর্তের উপর বেস করে আমরা কিন্তু এম এর ভ্যালুটা জেনারেট করে ফেললাম। এখন যেহেতু আমি এম এর ভ্যালু জানি, অর্থাৎ আমি বলতে পারি তাহলে আর মাইনাস সি যে ভেক্টরটা আছে এটা সমান হচ্ছে টু ইন্টু এ, অর্থাৎ আমি বলতে পারবো যে আর মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে টু ইন্টু এ ভেক্টর। তো দেখো প্রথম যে শর্তটা, আমার প্রথম শর্ত থেকে যেই রিলেশনটা এসেছিল সেই রিলেশনটা এখন হচ্ছে পরিপূর্ণ হয়ে গেল। এখন আমার টার্গেট হচ্ছে আর ডট এ বের করা। সেম কাজ হচ্ছে আমি সেকেন্ড বার করব, যেটা আমি সেকেন্ড শর্তের ক্ষেত্রে আর ডট বি করলাম। এবার আমি হচ্ছে উভয় পক্ষকে আমি এ দ্বারা ডট গুণ করব। তো এখন আমার এখানে মিসিং কোনো ভ্যালু নাই, সব আমার জানা আছে। তো উভয় পক্ষকে তুমি এক কাজ করো, ডট গুণ করে দাও এ দ্বারা। তো আমি ডট গুণ যদি গুণ করি, লিখি আগে প্রথমত শর্তটা যে আর মাইনাস সি এই পাশে ছিল, এর সাথে আমি করবো কি এ কে ডট গুণ করবো, কারণ আমার আর ডট এ এই পার্টটুকু নিয়ে আসতে হবে। তো আর ডট এ নিয়ে আসার জন্য উভয় পক্ষকে এ দ্বারা ডট গুণ করলে সেটা আসবে ইকুয়ালস টু, এটা হবে টু এ, সো টু এ এর সাথেও আমি এ ডট গুণ করবো, উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ডট গুণ করলাম। করার পরে এখন দেখি আবার বন্টন নীতি অনুসারে এটাকে হচ্ছে ভেঙে দিই, তাহলে আসবে আর ডট এ মাইনাস সি ডট এ ইকুয়ালস টু টু ইন্টু এ ডট এ, মানে কি এটা অনেক জায়গায় অনেকবার আমি করিয়েছি, ক্লাসেও করিয়েছি, সেটা কি এ ডট এ মানে মিন করে যে এ ইন্টু এ ইন্টু কস 0 ডিগ্রি, তাই না? এ ভেক্টরের সাথে সেই ভেক্টরটাকে ডট গুণ করা মানে তাদের অ্যাঙ্গেল তো আলটিমেটলি 0 ডিগ্রি, সো এ ইন্টু কস 0, কস 0 মানে হচ্ছে কত 1, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি এ স্কয়ার কি মিন করে। তাহলে আমি বলতে পারবো যে এ ডট এ মানে হচ্ছে এ স্কয়ার। এখন দেখো আমি আর ডট এ এটার ভ্যালু আমি বের করতে চাচ্ছি, তাহলে আর ডট এ এভাবেই রাখবো মাইনাস সি ডট এ, সি ডট এ সমান কত দেখো, সি এর সাথে এ কে ডট গুণ করো, কত আসে আই এর সাথে আই, সো 1, দেন মাইনাস 2, সো আসবে হচ্ছে মাইনাস 1, দেন হচ্ছে আবার একটা প্লাস 1, তাহলে 0 চলে আসছে, তো এটা তো 0 হয়ে আছে, দেন 2 ইন্টু এ স্কয়ার, এ স্কয়ারের ভ্যালু কত, জাস্ট এ কে হচ্ছে স্কয়ার করে দিব। এ কে স্কয়ার করবো কিভাবে, আমি শুধুমাত্র এক কাজ করি এর ভ্যালুটা একটু বের করে রাখি, এর ভ্যালুটা বের করে রাখি। আমরা কি জানি যে এ যে ভেক্টরটা আছে তার ভ্যালু বের করার নিয়ম, স্কয়ার রুট করে এটাকে ইয়ে করে দেবো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 2 দিয়ে 4,
5 6 এর উপর রুট থাকে, রুটটাকে পাশে স্কয়ার আকারে লিখে দিই, তাহলে আসছে আমার a স্কয়ার ইকুয়ালস টু 6। ভেক্টরের মান যেভাবে বের করা হয়, মান বের করার রুল থেকে আমরা a স্কয়ারের একটা মান পেলাম, এই a স্কয়ারের মানটাই অ্যাকচুয়ালি আমাকে এখানে বসাতে হবে এবং সেটা হচ্ছে 6। অর্থাৎ তোমার যে কাঙ্ক্ষিত যে ভ্যালুটা বের করতে বলেছিল r ডট a এর মান কত, তাহলে r ডট a এর মান হচ্ছে 12। দেখো খুবই ইজি ভাবে আমরা খুব ইজিলি করে ফেললাম। আমাকে কোনো হচ্ছে আর ভেক্টর সমান আর এক্স আর ওয়াই আর জেড কোনো কিছু ধরা লাগলো না। আগের মেথডটা কি খুব বিদঘুট একটা মেথড ছিল না, যে আর এক্স আর ওয়াই আর জেড ধরতে হবে, তারপরে সেখান থেকে ক্রস গুণ করতে হবে, বিশাল বড় একটা গুণ, আরেকটা গুণ করতে হবে। যদি মান দেওয়া থাকে যেমন সি ক্রসে তুমি চাইলে হয়তো ক্যালকুলেটারে করতে পারছো, ইস্যু না, বাট এটা তো আর ক্যালকুলেটারে করতে পারবে না, এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে হাতে হাতে। তো দুইটা সমীকরণ বানাতে হবে, এখান থেকে আরেকটা ডট গুণ করবা, একটা সমীকরণ বানাবা, তিনটাকে আবার সমাধান করবা, সেটা নয় ক্যালকুলেটর হলো। বাট এত খাটনি করতে করতে এই ম্যাথ শেষ করে তুমি আরেকটা ম্যাথে যেতে পারবা যদি তোমার এই মেথডটা জানা থাকে। ভেক্টরের বেসিক বেসিক জিনিসগুলো যদি জানা থাকে, যে হচ্ছে বন্টন সূত্র কিভাবে অ্যাপ্লাই করে, একটা সমীকরণে কিভাবে ডট বা ক্রস গুণ করা লাগে অন্য কোনো ভেক্টর দিয়ে, প্লাস হচ্ছে এই যে মেথডটা আজকে যে শিখলাম আমরা কনসেপ্ট দুইটা, এই কনসেপ্টগুলো কারো যদি জানা থাকে, আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ আর মেথড 1 দিয়ে কোনো প্রবলেমকে সলভ করবা এই টাইপের ইকুয়েশন রিলেটেড। ঠিক আছে, তো যাই হোক এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা এইটা আমি কথা বলছি না, বাট এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করছি আমাদের অ্যাডমিশন টেস্ট যে অ্যাডমিশন প্রোগ্রামে যে কোর্সটা আমরা লঞ্চ করছি। তো তোমরা যারা এখনো এনরোল করো নাই, তোমরা কিন্তু এনরোল করতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে নিতে পারো যে যারা যারা এনরোল হয়ে আছে, যে আমরা অ্যাকচুয়ালি কেমন পড়াচ্ছি। তোমরা যদি জানতে চাও কেমন আমরা পড়াই, তো তোমাদের জন্য কিন্তু ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, তো তোমরা চাইলে সেটা চেক করতে পারো, চেক করে হচ্ছে ডিসিশন তোমারই হবে আলটিমেটলি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা দেখা করব পরবর্তী ক্লাসে, যেখানে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো, নতুন কোনো কনসেপ্ট নিয়ে, এবং সেটাকে একেবারে হচ্ছে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে এই টাইপের প্রশ্ন কখনো যদি আমাদের অ্যাডমিশন চলে আসে, সেটা যাতে করে আমরা হচ্ছে নির্ভয়ে সলভ করে চলে আসতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো প্রবলেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।